নমস্কার, আমি শ্রাবণী নাগ। শ্রাবণীর আড্ডাঘরের আজকের বিশেষ পর্ব ভ্যালেন্টাইন্স ডে। আজকে 14ই ফেব্রুয়ারি। আজকের দিনটি চিহ্নিত ভালোবাসার দিন হিসাবে আজকে আমার আড্ডাঘরে যারা অতিথি হয়ে এসেছেন তারা ব্যাঙ্গালোরের বাসিন্দা এবং দুজনেই রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সুস্মিতা ভট্টাচার্য এবং সৌরভ দাশগুপ্ত। আমি দুজনকে স্ক্রিনে নিয়ে আসছি, তারপরে গানে গল্পে আড্ডায় আমরা 1 ঘন্টা থাকবো, নানান বিষয়ে আলোচনা হবে। তার আগে আমি দুজনকে স্ক্রিনে সকলের সঙ্গে আলাপ করিয়ে দিই। শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সুস্মিতা। আমি সৌরভ। কেমন লাগছে আমার অনুষ্ঠানে এসে? এই প্রশ্নটা আমার একটা সবাইকে আমি জিজ্ঞেস করি। এবার তোমরা বলো, প্রথমবার এলে আমার আড্ডাঘরে, আমার অনুষ্ঠান কেমন লাগছে? প্রথমত বলি, শ্রাবণী, তোমার আমি প্রথম দেখি সম্পাদির অনুষ্ঠানে, যখন কোভিড চলছিল। সম্পাদাস লাইভ, ওই অনুষ্ঠানটা অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। ওই সম্পাদির অনুষ্ঠানে আমি তোমার গান প্রথম শুনি। শুধু তোমার, মানে তোমার বলবো না, চৈতালি দি, তোমার, অপর্ণা দির সবার গান শুনি এবং ভীষণ ভালো লাগে আমার। তারপরেই আমি তোমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, যাতে তোমরা গান টান শেয়ার করলে আমি কখনোই মিস না করে ফেলি। সেই কারণে আমি তোমার গানের একজন অন্ধ ভক্ত। আর তুমি তোমার মতো একজন শিল্পী আমাদের আজকে তোমার আড্ডাঘরে আহ্বান জানিয়েছে, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ তোমার। ভীষণ ভালো লাগছে আসতে পেরে। আমি গলার অবস্থা কেমন সেটা তো কথাতেই বোঝা যাচ্ছে। আর এই অনুষ্ঠানটায় আসাটা মানে লং অ্যাওয়েটেড। প্রায় পুজোর সময় থেকে কথা চলছে শ্রাবণীদির আড্ডাঘরে আসবো, কিন্তু মানে হয়ে উঠছিল না কিছুতেই। তো এখনো গলার অবস্থাটা ভালো নেই, তো তবুও চেষ্টা করব নিশ্চয়ই। আর সত্যি তোমার আড্ডাঘরে এসে খুব ভালো লাগছে। আর তোমার আড্ডাঘরে যারা আছেন তাদের মধ্যে অনেকেই আমার ভীষণ পরিচিত, এবং দিল্লিতে অনেক বছর থাকার সুবাদে অনেককেই চিনি, এবং তাদের সামনে আজকে গান পরিবেশন করতে পারবো, এটা আমাদের কাছে, মানে আমার কাছে অনেক বড় পাওয়া। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমার এবার একটু সৌরভের কাছে আসি। সৌরভ, তোমার সঙ্গে আমার আজকে প্রথম দেখা, মানে প্রথম পরিচয়। তা কিরম লাগছে আমার আড্ডাঘরে এসে? খুবই ভালো লাগছে। প্রথমে আমাকে সুস্মিতা দি জানায় আপনার কথা, আপনার এরকম একটি অনুষ্ঠান আপনি করেন, সেটা সুস্মিতা দির কাছ থেকেই প্রথম জানতে পারি। এবং আমরা যারা বাইরে থাকি, কলকাতার বাইরে আমি বলছি, এবং যাদের বেড়ে ওঠাটা অনেকটাই কলকাতা ঘিরে, বেড়ে ওঠা, পড়াশুনো, গান শেখা সবই কলকাতা ঘিরে, তারা যখন বাইরে একটা সেই পরিবেশটা পাই, তখন আমাদের খুবই ভালো লাগে, এবং আমরা সেরকম অনুষ্ঠানে যদি যোগ দিতে পারি, সেটা আমাদের কাছে খুবই প্রিয় একটা ব্যাপার। তো তখন সেই কারণে সুস্মিতাকে যখন আমাকে আপনার এই অনুষ্ঠানটির কথা বলে, আমাকে জানায়, তখন আমি একবারেই রাজি হয়ে যাই। আমি আসলে একটু ব্যস্ত থাকি আমার কাজের ক্ষেত্র নিয়ে, সেটা বাইরে, তার বাইরে আমি যখন যেভাবে পারি গানের অনুষ্ঠান হলেই আমি সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করি। তো সেই জন্যই এখানে আসার, এসে খুবই ভালো লাগছে। আজকে প্রথমবার আপনার এই অনুষ্ঠানে এসে গান শোনানোর সুযোগ পেয়েছি, এটার জন্য আমি নিজে খুবই কৃতজ্ঞ, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবারে আমরা গান দিয়ে অনুষ্ঠান শুরু করি, তারপরে আমরা গানে গল্পে আড্ডায় আসবো। আজকের যে বিশেষ দিনটি, সেইটা বিষয়েও কথা হবে। রবীন্দ্রনাথের গান, সেটা নিয়েও কথা হবে, আলোচনা হবে। আমরা গান দিয়ে শুরু করি আগে। দক্ষিণ হাওয়া যাবো যাবো
জাগাও 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 আমার সুরেরা, আমি আমার শাখা নীরবে ঘটনা যাবো যাবো রুধির হাওয়া যাবো যাবো। পথের ধারে আমার হারা পথের ধারে আমার হারা তোমার চিনতে আমার যাও যাবো রহিম যাবো যাবো। তোমার লাগি তোমার লাগি মনে কথা কানে মনে কথা কানে কানে গানের গানের তোমার দূরের কথা তোমার ভুলের বাণী তোমার দূরের কথা তোমার ভুলের বাণী যখন আমার বুকের মাঝে তোমার পথের মাঝে বাজে, যখন আমার বুকের মাঝে তোমার পথের মাঝে বাজে, বন্ধু তোমার ছন্দে আমার বন্ধু ভাগো হয় অবসান যাবো যাবো রহিম যাবো যাবো। আমার কিছু কথা
সেই কথাটি তোমার পানে, সেই কথাটি তোমার পানে কোথায় হাওয়া ধীরে 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 কমেন্টস এসছে, দৈপায়ন গোস্বামী বলছে এসে গেছি, জয়তী দাস বলছে আমি শুনছি তোমাদের অনুষ্ঠান, ত্রিনা দিল্লি থেকে লিখছে খুব সুন্দর শুরু হলো, শুরুটা ভালোই হলো। সুস্মিতা তোমার গলা খারাপ, একদমই বোঝা যাচ্ছে না। আমি একটু তথ্য দিয়ে নিই, 13ই ফাল্গুন 1329 কলকাতার ম্যাডাম থিয়েটারে প্রথম অভিনয় হয়েছিল বসন্ত। বসন্ত গীতি আলেখ্যটি আমরা অনেকেই জানি না রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেছিলেন, এবং এই পাণ্ডুলিপিটি প্রশান্ত চন্দ্র মহালনবিশ এবং নির্মলা কুমারী দেবীর বিবাহ উপলক্ষে তিনি উপহার দেন। পরবর্তীকালে এই গানটির সঙ্গে ধীরে ধীরে বও এই দুটি গান একত্রিত করে বসন্ত যে গীতি আলেখ্য তাতে গাওয়া হয়। আমরা এবার পরের গানে আসবো। পরের গানে তোমরা কি ভেবেছো পরের গানটি সম্পর্কে, মানে কোন গানটি করবে? এবার নিশ্চয়ই একক। হ্যাঁ, পরের গানটি আমি চেষ্টা করছি গাইবার। এটি একটি প্রেমের গান, প্রেম পর্যায়ের গান, যে ছিল আমার স্বপ্নচারিণী। রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের এত গান, তার থেকে বেছে এই অনুষ্ঠানের জন্য অল্প কিছু গান বাছাটা সত্যি খুব একটা কঠিন কাজ ছিল, খুবই কঠিন কাজ। তার মধ্যে থেকে আমরা কিছু বেছেছি যেগুলো আমাদের মনে হয়েছে গাওয়া যায়, যেগুলো আমরা জানি, সেরকম কিছু গান আমরা বেছেছি। তো এই গানটি 1938 সালে রবীন্দ্রনাথ রচনা করেন এবং এটি কীর্তনাঙ্গের অঙ্গ কীর্তনাঙ্গের গান, দাদরা তালে নিবদ্ধ। সেই গানটি আমি চেষ্টা করছি। যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ও যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জা আমার ঢাকিলে, শুভক্ষণে কাছে ডাকিলে লজ্জা আমার ঢাকিলে,
তোমারে সহজে পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে, ও কে মোরে ডাকিবে কাছে। এ নিরন্তর সংশয়ে হায়, এ নিরন্তর সংশয়ে আর পারিনে জুঝেতে, আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে, ও যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্ন চারিণী। আমি আরেকটু তথ্য দিই, তারপরে আরো কিছু বিষয় কথা হবে। এইটি মায়ার খেলা গীতিনাট্যে অমরের ষষ্ঠ দৃশ্যে অমরের আমি কারেও বুঝিনে গানের রূপান্তর। এটিকে নতুন সৃষ্টি বলা চলে। পৌষ মাস 1345-এ 77 বছর বয়সে মায়ার খেলা গীতিনাট্যকে কয়েকটি নতুন গান সহযোগে নৃত্যনাট্যে রূপান্তরিত করেন রবীন্দ্রনাথ। বঙ্গলক্ষ্মী পত্রিকায় বৈশাখ 1346 সংখ্যায় সেটি মুদ্রিত হয়। যে ছিল আমার স্বপ্নচারিণী গান এবং তার কাব্যরূপ সানাই কাব্যগ্রন্থের গান শিরোনামের 46 সংখ্যক কবিতা। কোনটি আগে রচিত তা অনিশ্চিত, গান ও কবিতার পাঠভেদ কিন্তু অন্যরকম। আমি এবারে আজকের যে বিষয় ছিল, আজকের দিনটি হচ্ছে 14ই ফেব্রুয়ারি। আজকে 14ই ফেব্রুয়ারি দিনটির নাম ভ্যালেন্টাইন্স ডে হিসেবে সারা পৃথিবী জানে, কিন্তু প্রেমের আজকের দিনটিকে প্রেমের দিন, ভালোবাসার দিন হিসেবে গোটা পৃথিবী চিহ্নিত করেছে। তার আগে আমি একটু বলে দিই, এই ভ্যালেন্টাইন্স ডে এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক একটা ঘটনার মাধ্যমে এই ভ্যালেন্টাইন্স ডে কথাটা এসেছে। 3য় শতকে রোমান সম্রাট অগাস্টিন তিনি ফতোয়া জারি করেছিলেন যে দেশের কোনো পুরুষ মানুষ বিবাহ করতে পারবেন না। যদি বিবাহ করেন তাহলে তারা হয়তো যুদ্ধক্ষেত্রে সেভাবে মনোযোগ দিতে পারবেন না। সেই হিসাবে উনি দেশে একটি ফতোয়া জারি করেন যে বিবাহ করা চলবে না এবং প্রেম নিষিদ্ধ। সেন্ট ভ্যালেন্টাইন তিনি একজন ধর্মযাজক ছিলেন। তিনি এই রাজার সম্রাটের যাই বলি এই ফতোয়ার বিরোধিতা করে তিনি লুকিয়ে লুকিয়ে প্রেমিক যুগলের বিবাহ দিতেন এবং এই অপরাধে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। এবং 14ই ফেব্রুয়ারি সেই দিনটি, যেদিন সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুবরণ করতে হয়। প্রেমের কারণে তিনি সকলের বিবাহ দিতেন, এই অভিযোগে তাকে মৃত্যুবরণ করতে হয়। আবার ভিন্ন মতে বলা হয় যে তিনি নাকি সেই যে জেলে ছিলেন সেই জেলারের মেয়ের প্রতি তার একটি সম্পর্ক বা আকর্ষণ তৈরি হয়েছিল, তিনি তাকে একটি প্রেমপত্র লিখেছিলেন। সব মিলিয়ে ভ্যালেন্টাইন ডে কিন্তু প্রেমের দিবস, এবং শুধু মানুষ হিসেবে না, আমরা সেটি প্রকৃতি, মা, বাবা, ভাই, বোন সকলের প্রতি একটা প্রেম ভালোবাসার দিন হিসাবে আমরা আজকের দিনটিকে চিহ্নিত করেছি। আমরা একটু এবারে দুজনের কথায় আসি। সুস্মিতা, তুমি তো কলকাতার, সৌরভ তুমিও কলকাতার। সুস্মিতা দক্ষিণীর, সৌরভ কি দক্ষিণী? হ্যাঁ,
আমিও দক্ষিণী। তোমরা দুজনে দক্ষিণী। তা তোমাদের, আমরা যখন ছোট ছিলাম আমাদের সরস্বতী পুজোর দিনটিকে আমরা ভ্যালেন্টাইন ডে হিসেবে চিহ্নিত করতাম। তা সেই হিসাবে আহ, এই তোমাদের প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি শ্রাবণীদি। তুমি তো জানো যে বাবলাদার কাছে আমি তো অনেক বছর শিখেছিলাম। তো বাপিদা একবার বাবলাদার মানে দিল্লিতে এসেছিলেন। তো একবার বাবলাদাকে বাপিদা বলেছিলেন, বুঝলি বাবলা, আমি দক্ষিণীতে যতই চলো নিয়ম পুরনো মতে। পুরো হ্যালো, নামটা বলো, বাপিদা বাপিদা এইভাবে না বলে। সুদেব ঘোষ আহ, ঠাকুরতা, আমি সুদেব ঘোষ ঠাকুরতার কথা বলছি। তো সুদেব ঘোষ ঠাকুরতা এবং সঞ্জয় সরকার দুজনের কথোপকথনের কথা বলছি। তো প্রথমত যে বাপিদাকে আমরা কলকাতায় দক্ষিণীতে দেখে এসেছি, দিল্লিতে যখন দেখতাম ঠিক তার উল্টো রূপ দেখতে পেতাম। আর উনি এটা বলেছিলেন সরস্বতী পুজো নিয়ে, বলেছিলেন, বুঝলি বাবলা, দক্ষিণীতে আমি যতই চলো নিয়ম মতে দূরে তাকিও না গো, ঘাড় বাঁকিও না গো বলি, সরস্বতী পুজোর দিন আর সেটা খাটতো না। প্রত্যেক বছর সরস্বতী পুজোতে একটা বা দুটো জোড়া বেরোতো। তো এটা খুব খুব মজার একটা ঘটনা। সেটা তো খুব মজার ব্যাপার। তোমরা দক্ষিণী থেকে পাশ করার পরে দুজনে একই ব্যাচে নাকি? না, দুজন সুস্মিতাদি আমার অনেক সিনিয়র। আমি 2003 সালে পাশ করেছি। আচ্ছা, ও তাহলে না, আমি 2001-এ, কিন্তু আমি মাঝখানে অনেক বছর আমি ড্রপ করতে হয়েছিল আমার পড়াশোনার জন্য। হ্যাঁ, আমি সিনিয়র বললাম কারণ মানে বয়সের দিক থেকে এবং অভিজ্ঞতার দিক থেকে সুস্মিতাদি সত্যিই আমার অনেক সিনিয়র। এবারে আমরা একটু, আমার অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল সরস্বতী পুজোর পরের দিন। যে কারণে কিছু সুস্মিতার বলা ঠিক ছিল না বলে অনুষ্ঠানটিকে আমার পিছোতে হয়েছে। যদিও সে একই, সে তখনও ভ্যালেন্টাইন ডে বা আজকে সে ভ্যালেন্টাইন ডেতেই আমার অনুষ্ঠানটা হচ্ছে। হ্যাঁ, সে অনুষ্ঠানটা আজকেই হচ্ছে। সৌরভ, এবার আমরা একটু শুনি যে সরস্বতী পুজো দক্ষিণীতে কিভাবে হতো বা তোমরা কিভাবে দক্ষিণীতে আনন্দ করতে। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, দক্ষিণীতে সরস্বতী পুজো আমি কয়েক বছর দক্ষিণীতে সরস্বতী পুজোতে ছিলাম মানে সেভাবে একেবারে পুজো কমিটির সাথে যুক্ত ছিলাম যে তা নয়, কিন্তু আমি গিয়েছি সকালবেলায় খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকতো। 1 বছর 2 বছর আমি পরিবেশনও করেছি, তখন খাওয়া হতো। তারপরে শুরু হতো আসলে আমাদের আমরা স্কুলে যেতাম। আমি যোধপুর পার্ক বয়েজ স্কুলে পড়তাম। সেখান থেকে তারপরে আমার গানের স্কুলে যেতাম, গিয়ে সেখানে দুপুরের খাওয়া এবং পরিবেশন করা, সেটা করেছি কয়েক বছর। করে তারপরে সন্ধ্যেবেলায় আমাদের একটা গানের অনুষ্ঠান হতো। তো সেইটা দেখে তারপরে আমরা ফিরতাম। সরস্বতী পুজোর অনুষ্ঠানে আমি কোনোদিন আমি করিনি, কোনোদিন গান গাইনি। আমি অন্যান্য অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু সরস্বতী পুজোর অনুষ্ঠানে আমি শুনতে গেছি। এবং আমার যতটা মনে পড়ে, দক্ষিণের যে পোশাক, সেটা তো সাদা পাঞ্জাবি আর ধুতি। হ্যাঁ, সাদা ধুতি আর সাদা পাঞ্জাবি পরতে হতো ছেলেদের, আর মেয়েদের সবুজ পাড় শাড়ি, সাদা ফুলের শাড়ি, সেটা পরতে হতো। কিন্তু আমরা ওই সময়টা যখন সরস্বতী পুজো হতো, সেই দিন মেয়েদের শাড়ির রংটা সেটা লাল পাড় সাদা শাড়ি হতো। সেটা এখন যদিও আবার আমি মানে রিসেন্ট কিছু ভিডিও দেখলাম, সেখানে কিন্তু আবার সবুজ পাড় সাদা শাড়ি, যেটা দক্ষিণীর অরিজিনাল ড্রেস, সেইটাতেই আবার ফিরে আসা হয়েছে। কিন্তু আমার ওই সময়টাই মনে পড়ে, তখন লাল পাড় সাদা শাড়ি পরে মেয়েরা গাইতেন। আচ্ছা, এবার আমি গান শুনবো আগে, তারপরে কথা। আচ্ছা, আমার বলে কি বলছো, আগে শেষ করো। হ্যাঁ, আমার দক্ষিণীতে সরস্বতী পুজোর অভিজ্ঞতা বেশ কম। আমার শুধু ভিডিওই দেখা, কারণ দক্ষিণী পাশ করার প্রায় সাথে সাথেই আমি তারপর থেকেই বাইরে, সেজন্য সরস্বতী পুজোয় দক্ষিণীতে আমার যাওয়া কখনো হয়নি সেরকম ভাবে। আর
এখন যেগুলো দেখি সরস্বতী পুজোর দিনের জন্য ওয়েট করে থাকি, এত সুন্দর সবাই মিলে গান নাচ করে, মানে দুপুরবেলাটা এত আনন্দ করে, মানে ওইগুলো দেখতে দেখতে মনে হয় আমিও যেন কখন ওদেরই একজন হয়ে গেছি, এরকম মনে হয়। এবার একটু গান শুনি, হ্যাঁ হ্যাঁ, এই গানটা নিয়ে আমি একটা কথা বলি, যদিও খুব কমন একটা গান, কিন্তু অনেকেই জিজ্ঞেস করে যে ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন মানে কে তোমার ভ্যালেন্টাইন, এরকম। হ্যাঁ, আমার মনে হয় ভ্যালেন্টাইন যে সবসময় ব্যক্তি কেন্দ্রিক হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, যেমন আমি যখন এই গানটা গাই তখন গানটাকেই আমি মানে আমার ভ্যালেন্টাইন মনে হয়। তো এই জন্য অনেক অনেক ব্যাপারে আমি জীবনের নানা ঘাত প্রতিঘাতে আমি অনেক সময় এটা ফিল করেছি যে যে জিনিসটা আমার সাথে সব সময় থেকেছে সেটা হচ্ছে গান। তো গানের থেকে বড় ভ্যালেন্টাইন আমার কাছে আর কিছু নেই। তো বিশেষ করে এই গানটা গাইবার সময় আমি ভীষণভাবে এটা ফিল করি, সেই জন্য এই গানটা আজকে রেখেছি। গান শুনি। আজ জন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হারে ভয় মানি জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি নির্জন ঘরে চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে চাওয়ার পথে পথে দিন কেটেছে মনে এখন সময় হলো তোমার জানি জানি বন্ধু জানি তোমার আছে হাতখানি আজ নির্জন ঘরে আধার থাকে আকাশ তারা তোমার আমার আকাশ জীবন ধুলায় ধুলে ধুলে জীবন ধুলায় ধুলে এখন জীবন জানি জানি
জানি জানি তোমার আছে হাতখানি আজি আমি তাই ভয় মানি জানি 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 তোমার কাছে আর আজি বিধান খুব সুন্দর এই গানটি শুনলে অবাক হবে। গানটির রচনা 14ই ফেব্রুয়ারি, তাই নাকি? একদম 1918 এবং এই গানটির স্মৃতিচারণায় সীতা দেবী বলেছেন শ্রী পঞ্চমীর দিন এই গানটি রচনা হয়েছিল, সেদিন সরস্বতী পুজো ছিল। শ্রী পঞ্চমীর দিন ছেলেরা দল বাঁধিয়া সুরুলে বনভোজন করিতে চলিল। রবীন্দ্রনাথও বিকেলে সেখানে গান গাইবেন। সুরুলে তখন একখানি মাত্র দোতলা বাড়ি, ইহারি দালানে বসিয়া খানিকক্ষণ বিশ্রাম করা গেল। তাহার পর কবি নিজেই দু একটি কবিতা পড়িয়া শোনাইতে লাগিলেন। তারপর শুরু হইল গান, গানের পালা। পণ্ডিত ভীমরাও শাস্ত্রীয় কয়েকটি হিন্দি গান করিলেন। তারপর ফাল্গুনি উজাড় করে বসন্তের গান গাওয়া হলো। আজি বিজন ঘরে গানটি রবীন্দ্রনাথ পরিবেশন করলেন। গানটি তখন সেখানে বসেই তিনি রচনা করেন। কি ভালো লাগছে, কত ইনফরমেশন পাচ্ছি শ্রাবণীদি, অনেক ধন্যবাদ তোমাকে। এবারে আমি একটু অনেক কমেন্টস জমা পড়ে গেছে, আমার সেগুলো পড়া হয়নি। জয়তী দাস লিখছে শুরুটা ভালো, কিন্তু সুস্মিতা তোমার যে গলা খারাপ কোনোভাবেই বোঝা যাচ্ছে না। দুজনের গানই খুব ভালো হচ্ছে। দৈপায়ন গোস্বামী কলকাতা থেকে লিখছে দারুণ হচ্ছে, দুজন শিল্পীকে, শ্রাবণী নাথকে আমার শুভেচ্ছা। দেওয়ান সাইদুল হাসান বাংলাদেশ থেকে, শ্রাবণীদি অপূর্ব সঞ্চালনা আর অনবদ্য যুগল পরিবেশনের উতল প্রাণে বইছে দক্ষিণ হাওয়া। ত্রিনা দিল্লি থেকে লিখছে খুব সুন্দর বলছো শ্রাবণী। নিবেদিতা গুপ্তা লিখছে ফর মাই ফ্রেন্ড সুস্মিতা অ্যান্ড বোথ অফ ভেরি বেস্ট। মধুমিতা চট্টোপাধ্যায় লিখছেন আজি বিজন ঘরে আমার দিদি, আহা কি ভালো গাইছো, আমার অত্যন্ত প্রিয় গান, খুব ভালো লাগলো। এবারে আমরা কথায় আসি খানিকটা। সুস্মিতা, তুমি গান এখন শিখছো, কার কাছে শিখছো? আমি দেবাশিস দার কাছে শিখি, দেবাশিস রায়চৌধুরী। দেবাশিস রায়চৌধুরীকে আমি দীর্ঘদিন চিনি, মানে ছোটবেলা এক সময় আমরা, তুমি বোধহয় বলেছেন আমার কথা তোমার কাছে। হ্যাঁ, বলেছেন তোমার কথা। তোমরা একসাথে অনেক প্রোগ্রাম করেছো, তুমি তখন অনেকটাই ছোট, বলেছিলেন আমাকে। ওনার কাছ থেকে আমরা, মানে আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল তোমার বিলিতি গান ভাঙা রবীন্দ্রসঙ্গীত, তাতে যে বিলিতি গানগুলো উনি শিখিয়েছিলেন আমাদেরকে। সে এখন অরিজিনাল যে বিলিতি গানগুলো তোমার, সেগুলো দেবাশিস দা আমাদেরকে হাতে ধরে শিখেছে এবং খুব বকাঝকা করেই শিখি। তখন তো আমি ছোট ছিলাম, তা এখনো আমার সেগুলো ভীষণ কাজে লাগে আর কি। মানে দেখো, রবীন্দ্রনাথের গান গাওয়া আর অন্য গান গাওয়ার মধ্যে একটা গায়কের পার্থক্য থাকে। যখন ক্লাসিক্যাল গান গাওয়া হচ্ছে তখন যে গায়কী, রবীন্দ্রনাথের গানের গায়কী, আবার বিলিতি গান ভাঙা মানে বিলিতি অরিজিনাল গান যখন গাওয়া হচ্ছে সেটারও গায়কী আলাদা। তা সেইগুলো খুব আলাদাভাবে খুব সুন্দর করে আমাদেরকে ওনারা শিখিয়েছিলেন, সেটা আমার এখনো মনে আছে। যাই হোক, দেবাশিস দাকে আমার প্রণাম জানিও। এবারে কি গান শুনবো? এবার কি গান শুনবো? এবারে আমি পরের যে গানটি বেছেছি সেটি সম্পর্কে একটু বলে নিই। এই গানটি কিন্তু পূজা পর্যায়ের গান। আসলে রবীন্দ্রনাথের প্রেম পর্যায় এবং পূজা পর্যায়ের গান তো একেবারে মিলেমিশে আছে। মানে অনেক পূজা পর্যায়ের গানের যে কথা, সেখানে প্রেম খুব ভীষণ ভাবে আছে। তো এটি একটি সেরকম একটি গান, এবং
এখানে যে প্রেমের কথা বলা হচ্ছে সেটি মানে বিশ্বজনীন প্রেম, এবং সেটা সেই প্রেম যে প্রেম প্রকৃতিতে মিশে আছে, সেই প্রেমের কথা। গানটি আকাশে দুই হাতে প্রেম বিলায়। শ্রাবণী, যদি সময় থাকে এই এই প্রসঙ্গে আমি একটু বলি যে এই গানটা একটা সময় আমি একটু অনুবাদ করার চেষ্টা করেছিলাম। আচ্ছা, ইংরেজিতে একটু অনুবাদ করার চেষ্টা করেছিলাম, তো সেটা কি আমি একটু পড়তে পারি? একদম একদম পারো, খুব ভালো হবে তুমি যদি পড়ো। আচ্ছা আচ্ছা, আমি গানটা একটু পড়ে নিই, তাহলে তারপরে অনুবাদটা বুঝতে সুবিধা হবে। আকাশে দুই হাতে প্রেম বিলায় ওকে, সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে, গাছেরা ভরে নিল সবুজ পাতায়, ধরণী ধরে নিল আপন মাথায়, ছেলেরা সকল গায়ে নিল মেখে, পাখিরা পাখায় পাখায় নিল এঁকে, ছেলেরা কুড়িয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে নিল ছেলের মুখে, সে যে ওই দুঃখ শিখায় উঠল জ্বলে, সে যে ওই অশ্রু ধারায় পড়ল বলে, সে যে ওই বিদীর্ণ বীর হৃদয় হতে বহিল মরণ রূপী জীবন স্রোতে, সে যে ওই ভাঙা গড়ার তালে তালে নিচে যায় দেশে দেশে কালে কালে। এখানে এই অংশটা মানে বিশেষ করে এই শেষের দিকের যে অংশটা, বহিল মরণ রূপী জীবন স্রোতে, মানে এত গভীর দর্শন বোধহয় আর মানে রবীন্দ্রনাথ ছাড়া সম্ভব নয়। ঠিক ঠিক। আমি এবারে আমার যেটা অনুবাদ করার চেষ্টা করেছিলাম সেটা পড়ছি। এটার নাম দিয়েছি দ্য লাভ ইটার্নাল। The love eternal, behold, who spreads love in the sky with cheers, the love blended nice in the spheres. The trees captured in the leaves laid, the earth absorbed in her humble head. The boys soaked it in their limbs, the birds painted with it their wings. The child found it in the mother's lap, the mother glimpsed it in the child's nap. The love sparkled in the flame of grief, got dissolved in the tears indeed. From the pierced heart of the brave, the love flowed to the stream of life disguised in death, crossed the fences of time and nation. The love danced in the tune of rake and creation. বাহ, খুব সুন্দর। এবার গানটা শুনি। আকাশে দুই হাতে প্রেম বিলায়, বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়, সে সুধা ছড়িয়ে গেল লোকে লোকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়, বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়, গাছেরা ভরে নিল সবুজ পাতায়, ধরণী ধরে নিল আপন মাথায়, ছেলেরা সকল গায়ে নিল মেখে, পাখিরা পাখায় পাখায় নিল মেখে, আকাশে দুই হাতে প্রেম বিলায়, বিলায় ওকে, আকাশে দুই হাতে প্রেম বিলায়, ছেলেরা উড়িয়ে নিল মায়ের বুকে, মায়েরা দেখে নিল ছেলের মুখে, সে যে ওই দুঃখ শিখায় উঠল জ্বলে, সে যে ওই
অশ্রুধারায় পড়ল বলে, সে যে ওই বিদীর্ণ বীর হৃদয় হতে বুঝিল মরণ রূপে জীবন স্রোতে, সে যে ওই ভাঙা গড়ার তালে তালে নিচে যায় দেশে দেশে কালে কালে। আকাশে দুই হাতে বিনায় বিদায় তোকে, আকাশে দুই হাতে বিনায়। খুব সুন্দর, খুব সুন্দর। তোমার অনুবাদটাও আমার খুব ভালো লাগলো। তুমি এরকম অনুবাদ কি আরো করেছো, এরকম ধরনের? আর না, আর করার সময় পাইনি আসলে, চেষ্টা ইচ্ছে থাকে করার, কিন্তু হয়ে ওঠে না আসলে সবসময়। আমি করতে চাই কিন্তু দেখা যাক, ইচ্ছে তো আছে। আমার অনুরোধ রইলো এই ধরনের অনুবাদগুলো করো, তাতে আমাদের মতো নিশ্চয়ই মানুষরা উপকৃত হয়। চেষ্টা করবো, আচ্ছা, নিশ্চয়ই। চেষ্টা চেষ্টা না করতে হবে, অবশ্যই করো। আচ্ছা সুস্মিতা, এবার তোমার কাছে আসি, এবার কি গান শুনবো? এবার আমি গাইছি বিরস দিন বিরল কাজ। প্রেম এসেছে মহা সমারোহে। জীবনে প্রেম যখন আসে সত্যি যেন জোয়ারের মতো আসে না, সমস্ত কিছু যেন মানে ভাসিয়ে নেয়। তখন পৃথিবীর সবকিছুই ভালো লাগে, তোমার প্রকৃতি থেকে কথাটা প্রবল বিদ্রোহে এসেছো প্রেম, এসেছো আজ কি মহা সমারোহে। ভীষণ ভালো লাগে। মানে এই মহা সমারোহে মানুষের জীবনে যখন প্রেম, মানে আমি শুধু মানব মানবী প্রেম আমি বলছি না, যখন কোনো কিছু ভালো লাগা, যে কোনো কিছু ভালো লাগা, কোনো প্রকৃতি, কোথাও বেড়াতে যেন মনে হয় আমি সমস্ত মানে আমার পুরো জীবন ধন্য হয়ে গেল, এত সুন্দর একটা জায়গায় এসেছি। কোনো গান ভীষণ ভালো লাগে, যেন জোয়ারের মতো আমার পুরো মনের মধ্যে একটা যেন ঝড় বয়ে যায়, যে আমি এত ভালো একটা গান শুনে দেখবেন সমস্ত কিছু তোমার কি বলবো, আমাদের তো এখন ডিপ্রেশনের বোধহয় সবাই একটা খুব ফ্যাশন, মানে প্রত্যেকটা মানুষের ভিতরে, কিন্তু কোনো ভালো গান বা কোনো ভালো কিছু বই, সেগুলো আমাদের দেখবে যে সত্যি জোয়ারের মতো আমাদের সমস্ত ডিপ্রেশন কাটিয়ে দেয়। ওটাও তো একটা ধরনের ভালোবাসা, ওটাও তো এক ধরনের প্রেম। তারপর একটু গান শুনি। বিরস বিরল কাজ প্রবল বিদ্রোহে এসেছো প্রেম, এসেছো আজ মহা সমারোহে। বিরস বিরল কাজ প্রবল বিদ্রোহে এসেছো প্রেম, এসেছো আজ কি মহা সমারোহে। বিরস বিরল কাজ অলস মন নীরব অলস মন নীরব ভাঙিলে কোন শেখার অপরাজিত পথে এসেছো প্রেম, এসেছো আজ কি মহা সমারোহে। বিরস বিরল কাজ পর ছায়া ভুলায় ধরায় ঘন ঘটা, গঙ্গা যেন ভেসে দুলায় ধূর ঝুটির জটা।
কানন পর ছায়া বুলায় ঘনায় ভানু ঘটা গঙ্গা যেন হেসে দুলায় সূর্যের জটা যেথা যে নয় যেথা যে নয় ছাড়িল মত ছুটালে ওই বিজয় রাজ যেথা যে নয় যেথা যে নয় ছাড়িল মত ছুটালে ওই বিজয় রাজ আঁখি তোমার তোরে তোমার ঘন ঘুমের এসেছো এসেছো আজ মহাসমারোহে বিরসদি বিরল রাজ প্রবল বিদ্রোহে এসেছো এসেছো আজ মহাসমারোহে বিরসদি শ্রাবণীদি, আমি বলা ভালো থাকলে একদিন আর একবার আসবো তোমার আড্ডা ঘরে। একদম গাইতে পারছি না, খারাপ লাগছে আমার। তোমার গলায় কিন্তু কোনো রকম অসুবিধা আছে একদম বোঝা যাচ্ছে না। আচ্ছা, প্রতিভা দিল্লি থেকে আমার বন্ধুরা বলছে যে প্রতিভা বলছে শুভ সন্ধ্যা, সম্পাদি বলছে শুভ সন্ধ্যা। তুমি তো চেনো এদের সবাইকে বোধহয়, সুস্মিতা। প্রতিভা দাস, সম্পাদি, খুব সুন্দর পরিবেশনা। অপর্ণা দি লিখছে শুভ ফাগুন শুভেচ্ছা তোমাদের সুস্মিতা, শ্রাবণী দারুণ, তোমাকেও অনেক ভালোবাসা। সৌরভ, তোমাদের সবাইকে সকলে যারা আছেন, যারা অনুষ্ঠান আজকে দেখছেন, সকলকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, এবারে আমরা সৌরভ, তুমি কি শোনাবে আমাদের? এবার আমরা একটা ডুয়েট গাই করেছি। নিশ্চয়ই করো। একটু অনেকক্ষণ ধরে আমি সেটা বলার চেষ্টা করছিলাম, দুজনে আছো যখন, অনেকক্ষণ ধরে একা একা গান হচ্ছে, এবার একটু ডুয়েট আমরা শুনি, দ্বৈত সঙ্গীত। আমাদের আশিস দা জানো এই দ্বৈত সঙ্গীতটাকে খুব মজা করে বলেন, দ্বৈত শুনবো, দ্বৈত। এবার একটু দ্বৈত সঙ্গীত শুনবো। আমি অনেকক্ষণ ধরেই বলার চেষ্টা করছি কিন্তু কথাগুলো আসছে না। অনুষ্ঠান সবাই দেখছে, তোমাদের অনুষ্ঠান কিন্তু অলরেডি 100-র উপরে ভিউ হয়ে গেছে, 105 জনের কাছে অনুষ্ঠানটি পৌঁছে গেছে। আশা করি অনুষ্ঠানটা পরে আরো ভিউ বাড়বে। তা আমরা একটু শুনি একটু দ্বৈত সঙ্গীত, তোমরা দুজনে কি করবে। আমি সৌরভের কাছেও আন্তরিকভাবে কৃতজ্ঞ, কারণ ও আজকে সুস্মিতাদির গলার যা অবস্থা, সেই জন্য ও নিজে মানে কখনোই ও জি শার্পে গান গায় না, কিন্তু ও আজকে জি শার্পে আমার সঙ্গে ডুয়েট গুলো গাইছে। এই জন্য ওকেও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। কিন্তু তোমার গলা শুনে একবারের জন্য মনে হচ্ছে না তোমার গলা খারাপ। এটা হয়তো আমার তো মানে খারাপ মনে হচ্ছে, কি জানি কেমন হচ্ছে, একদম মানে ক্র্যাক হয়ে যাচ্ছে বারে বারে গলাটা। এত সুন্দর গায়কই একবারের জন্য মনে হচ্ছে না গলা খারাপ। অনেক ধন্যবাদ শ্রাবণীদি, তোমার মতো শিল্পীর কাছ থেকে এটা শোনা মানে অনেক ভীষণ ভালো লাগছে। আমি অদ্ভুলানে এসেছি, আমি অদ্ভুলানে এসেছি, আমি অদ্ভুলানে চিনি তোমায় চিনি, নবীন মনে মনে ওরে চৈত্র রাতে
উদাসী তোমার পথে আমরা ভেসেছি। আমি পথ ভুলাম ছাড়া এমন তোমায় চোখে দেখায় তোমার সকল চোখে লাগে বেদন জাগে না চিনিতে ভালোবেসেছি। আমি পথ ভুলাম আমি মাধবী আমি উদাসী আমি তো হাসি এসেছি। আমি পথ ভুলাম এই গানটি প্রথমে বসন্ত, মল্লিকা এবং মঞ্জুরির সংলাপের গান, আমরা সবাই জানি। রবীন্দ্র ভবনে সংরক্ষিত পাণ্ডুলিপি অনুসারে মনে করা হয় এই গানটিতে তিনি কোন পথে যে এলে গানটি লেখা হয়েছিল। ঋতু চক্র পর্যায়ের 69 সংখ্যক গান এটি। এবারে আমরা কি গান শুনবো? আচ্ছা, এরপরে যে গানটি আমি বেছেছি এটি প্রেম পর্যায়েরই গান, একেবারেই প্রেম পর্যায়ের গান, এবং এখানে কবি বসন্তী রং দিয়ে প্রেয়সীর ছবি আঁকছেন। তো গানটি একটি অতটা মানে হয়তো খুব বহুশ্রুত নয়, একলা বসে হ্যারো তোমার ছবি এঁকেছি আজ বসন্তী রং দিয়া, এই গানটি চেষ্টা করছি আমি। আচ্ছা, গান পুরাটা কি খুব জোরে আসছে? একদম ঠিক আসছে। ঠিক আছে, একদম ঠিক। ঠিক আছে। একলা বসে হ্যারো তোমার ছবি এঁকেছি আজ বসন্তী রং দিয়া, একলা বসে
ও বাঁকুড়ে একটি মধু লোভে মৌমাছি ওই গুঞ্জরে বন্দিয়া একলা বসে পানে বালু তটের তলে শীর্ণ নদী শ্রান্ত ধারায় চলে বেনু ছায়া তোমার চেলাঞ্চলে উঠিছে স্পন্দিনা একলা বসে মগ্ন তোমার স্নিগ্ধ নয়ন দুটি ছায়ায় ছন্ন অরণ্যঙ্গনে ছায়ায় ছন্ন অরণ্যঙ্গনে প্রজাপতির দল যেখানে জুটে রং ছড়ালো রং ছড়ালো প্রফুল্ল রঙ্গনে তপ্ত হাওয়ায় শিথিল মঞ্জরি গোলক চাপা একটি দুটি করে পায়ের কাছে পড়ছে ঝরে ঝরে পায়ের কাছে তোমার নন্দিনা একলা বসে ঘাটের ধারে কুম্ভিত ঝাউ শাখে দোয়েল দোলে সঙ্গীতে চঞ্চলি দোয়েল দোলে আকাশ ঢালে পাতার ফাঁকে ফাঁকে তোমার ফুলে সুবর্ণ অঞ্জলি দোয়েল দোলে বনের পথে কে যায় চলে দূরে বাঁশির ব্যথা পিছন ফেরা সুরে তোমায় ধীরে আমায় ধীরে ঘুরে ধীরে ধীরে ফিরেছে রঙ্গিয়া একলা বসে তোমার ছবি এঁকেছি আজ বসন্তী রং দিয়া একলা বসে। খুব সুন্দর গানটি দীনেন্দ্রনাথ ঠাকুরের স্বরলিপি করা গানটি। বিচিত্রা পত্রিকায় এই গানটি প্রকাশ করা হয়েছিল। বিথিকা কাব্যগ্রন্থের ছবি শিরোনামের গান এটি। এবারে শ্রাবণীদি, প্রথম যখন তোমার অনুষ্ঠানে গান গাইবার কথা হয়েছিল তখন আমাদের টপিকটা ছিল, আমরা চুজ করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের অল্প শ্রুত গান। তো সৌরভ যে কত এমন গান জানে যেগুলো খুব মানে কমই শোনা যায়, জানো তো। এরকম একটা অনুষ্ঠান আমরা করব নিশ্চয়ই এই প্রসঙ্গে। আসলে আমার মনে হয়েছিল যে যারা মানে রবীন্দ্রনাথের গান করি শিল্পী যারা, তাদের হয়তো কোথাও একটা এই দায়বদ্ধতাটাও থাকে, কারণ রবীন্দ্রনাথ এত গান লিখেছেন, 2500-এর উপরে গান ওনার, তার মধ্যে কিছু সংখ্যক গানই আমরা শুনতে পাই এবং যারা আমরা শিখেছি, এবং এই ক্ষেত্রে দক্ষিণীর অবদান অনেকটাই। আমি বলবো যে সেখানে
শেখাকালীন অনেক এরকম নতুন গান শিখতে পেরেছি। আমি আসলে দক্ষিণীতে 14 বছর গান শিখেছি। 14 বছর গান শেখার একটা ইতিহাস হচ্ছে দক্ষিণীতে। মানে ওই বয়স না হলে 14 বছর না হলে সেকেন্ড ইয়ারে যাওয়া যায় না, 14 বছর বা ক্লাস 9। এবার আমি দক্ষিণীতে শিখছি ক্লাস 1 থেকে। এবার যেহেতু আমার বয়সও হয়নি, আমার ক্লাস 9ও হয়নি, তখন আমাকে অনেকগুলো স্পেশাল ক্লাস করতে হয়েছিল। আমি মনে আছে আমি 5 বছর স্পেশাল ক্লাস করেছিলাম। তো তাতে যেটা লাভ হয়েছিল, অনেক নতুন গান শেখা হয়েছে, এবং সেই গানগুলো মানে তার মধ্যে এরকম অল্পশ্রুত গান অনেক ছিল। তো সেইটা একটা বড় প্রাপ্তি ঘটেছে। আর সত্যি রণদা এবং দেবাশিস দা দুজনেই একটা কথা বলেন যে একটু অল্প শ্রুত গান সবাইকে শোনাও। এটা সত্যি ওনারা ভীষণ ভালো। এবং আমি যে দেবাশিস দার কাছে শিখি যখন, এমন আমার যেহেতু আমার মাও রবীন্দ্রসঙ্গীত শিল্পী একজন, এবং আমি একদম জন্মের পর থেকেই মানে বলতে পারো রবীন্দ্রসঙ্গীত শুনেই বড় হয়েছি। ফলে আমার মানে না শোনা গান আমার একটু কমই আছে বলে মনে হয়, আমার মনে হতো। কিন্তু দেবাশিস দা যখন এক একটা গান হঠাৎ করে মানে বলেন আজকে তোমাকে এই গানটা শেখাবো, আমি না খুব অবাক হয়ে যাই, এই গানটা কোনোদিনও শুনিনি। এবং উনিও কিছু কিছু গান এখন মানে রেকর্ডিং করছেন যেগুলো সত্যি একদম শোনা যায় না। আচ্ছা, মলয়া লাহিড়ী লিখছেন সৌরভের গান আগেও শুনেছি, আমার মেয়ে সুস্মিতা, তোমার মা বোধহয়, এখনই কথাটা আসলো। আমার মেয়ে সুস্মিতা আমাকে পাঠিয়েছিল, তখনও মুগ্ধ হয়েছি, আজও তোমার গান খুব ভালো লাগছে। সৌরভের গান সুস্মিতা আমার কাছেও পাঠিয়েছিল। হ্যাঁ, সৌরভের গান আমি অনেককে পাঠিয়েছি। আসলে ও এত প্রচার বিমুখ না, একদম ওর না কোনো ইউটিউবে কোনো গান পাওয়া যাবে ওর, না করে এরকম ভাবে কোনো অনুষ্ঠান না করলে ওর গান কেউ শুনতে পায় না। তো ওই কারণে আমার কাছে যে কটা আছে আমি সবাইকে পাঠানোর চেষ্টা করি। আর মা তো নিজে এখানে বসে ওই সৌরভের গান শুনে গেছেন আমার মা। তাহলে আমার অনুষ্ঠানেও তো আমি নিশ্চয়ই আমন্ত্রণ জানিয়ে রাখলাম, হ্যাঁ, আমার অনুষ্ঠানে আসার জন্য। তাহলে আমার এখানেও আমরা অনেক রকম ভাবে নতুন নতুন গান বা একটু অপ্রচলিত, আমি নিজেও এই ধরনের গানই করি। আমরা মানে আশিসদার কাছে আমরা যখন শিখি, আমরা ভীষণ ভাবে আশিসদা বলেন যে একটু সবাই তো নদিয়াপন বেগেতে সবাই করে, যে গান কেউ করে না সেই গান একটু তোমরা করো। সেইটাই, সেটা আমারও ভালো লাগছে, এখানে একটু অপ্রচলিত গান হচ্ছে। এবার কি শুনবো? আমার কিন্তু অনুষ্ঠান এবার শেষ হওয়ার মুখে, প্রায় সময় হয়ে আসছে। শ্রাবণী, আশিসদা মানে আপনি আশিস ভট্টাচার্যের কথা বলছেন তো? এই প্রসঙ্গে আমি একটু বলি, আশিস ভট্টাচার্য আমার একজন অত্যন্ত পছন্দের একজন শিল্পী, এবং আমার দাদা, আমার জ্যাঠতো দাদা, সেও মানে আশিস ভট্টাচার্যের মানে একজন অন্ধ ভক্ত। মানে দাদা শুনছে কিনা জানি না, আমি দাদাকে অনুষ্ঠানের লিঙ্ক পাঠিয়েছিলাম। তো দাদা মাঝে মাঝে কলকাতায় যায়, এবং দাদা ওই সময়টায় যায় যখন আশিস ভট্টাচার্যের একটা একক হয়। তো এইবারে মানে ওনার 80তম জন্মদিন পালন হলো, সেই অনুষ্ঠানের সেই রেকর্ডিং দাদা আমাকে পাঠিয়েছিলেন। মানে সত্যি মানে গায়ে কাঁটা দেয়, মানে 80 বছর বয়সেও যে মানে এরকম ভাবে গান গাওয়া যায়, সেটা সত্যি না শুনলে বিশ্বাস করা অসম্ভব। একদম ঠিক। আমি একদম ছোটবেলা মানে ক্লাস 5 থেকে আশিসদার কাছে গান শিখি, এর মধ্যে গীতবিতান তার সম্বন্ধেই হয়েছে। এবং এখনো আমি আসি কলকাতায়, আশিসদার সঙ্গে দেখা করি, বা আমি মানে একদম হাতে ধরে শেখা বলতে যেটা বোঝায় আশিসদার কাছে আমি শিখেছি। এবারে চন্দ্রনা মানে খুব ভালো। এখন আমি যে গানটা গাইছি, এই গানটা মানে আমরা জেনে এসেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর ভিক্টোরিয়া ওকাম্পোকে ভেবে লিখেছিলেন, এতদিন এটাই জানতাম। কিন্তু আমি এটা দেবাশিস দাকে জিজ্ঞেস করেছিলাম, তো ওনার তো সাংঘাতিক রিসার্চ, সাংঘাতিক পড়াশোনা। উনি বলেছিলেন যে এই গানটা কোনো নদীর তীরকে ভেবে উনি লিখেছিলেন। মানে আমি এটাই ভাবলাম এটা জানার পর, যে প্রাকৃতিক সৌন্দর্য মানে একটা নদীর তীর, সেটাকেও কত সুন্দর ভাবে যে বর্ণনা করা যায় এই গানটা। সত্যি সুনীল সাগরে
কিনারে দেখেছি পথে নারে নারে এ কথা পারে না বুঝতে আছে সে লিখিলে মাধুরী রুচিতে কথা শিখানো যে আমার নালে নালে সে চির নালে কথা ছড়াবো চলে সকল ফসলে বিছানে বিছানে মধু কুসুম ছড়িয়েছে শ্রাবণে বাদল জানে শরতে ভাসিবে আকাশে সরল বেদনা এক্ষুনি যে কথাটি বললে আমি সেই প্রসঙ্গেই বলি। এই গানটি 1336 সালের ফাল্গুনে রবীন্দ্রনাথ শেষবারের মতো ইউরোপ যাত্রার পথে রেলগাড়িতে মাদ্রাজ অভিমুখে যাওয়ার সময় কবিতাটি রচনা করেন। গানটি লিখেছিলেন তিনি মাদ্রাজে সমুদ্র উপকূলবর্তী প্রকৃতির বিস্তার দেখে, এবং 1330 সালে তার বিদেশ যাত্রার আগে গানটি লেখা হয়। সঞ্চয়িতায় এটি সংযোজন অংশে সংকলিত হয়েছিল। এক্ষুনি তুমি যে কথাটা বললে সেই সূত্র ধরেই এই কথাটা আসলো যে এটি সমুদ্রের বিস্তার, সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের যে বিস্তার, প্রকৃতির এই বিস্তার দেখে এই যে সুনীল সাগরে, এই কথাটা তুলনাহীনারে কথাটা ওইভাবেই এসেছে। তা আমাদের এবারের মাঝে মধুমিতা চ্যাটার্জি লিখছেন খুব ডুয়েট গান, পদ্মলা পথিক খুব ভালো লাগলো, এবং সময় উপযোগী গান দুজনেই খুব ভালো করলে। আমার কিন্তু অনুষ্ঠান এবার শেষ হয়ে এসছে প্রায়, আর অলরেডি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, আর কোথাও একটা গানই হতে পারবে। তাহলে কি আমরা শেষ গান গাইবো? আমার মনে হয় 2টো গান হতে পারে, একটা সৌরভ করো, তারপর ডুয়েট কিছু গিয়ে তোমরা আজকের অনুষ্ঠান। আর মনে হয় আর 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা 10 মিনিটের উপর হয়ে গেছে অনুষ্ঠান। ঠিক আছে ঠিক আছে। এবার একটা মুক্ত ছন্দের গান করি। এখন তো সব তালের গান হলো। এটা বসন্তেরই গান, এবং সেখানে প্রেমের সাথে তো বিরহের একটা খুব নিবিড় সম্পর্ক। তো সেই প্রসঙ্গে এই গানটি বাছা, বেদনা কি ভাষায়। নিশ্চয় করো।
কি আশা চঞ্চল দিবানিশা নিদ্রাহারা তব নন্দন অঙ্গন দারে মনোহন পারিজাত কি ভাষা খুব সুন্দর গানটি পরিবেশনগুলো। আমি একটু তথ্য দিয়ে নিই। নবীন দ্বিতীয় আলেখ্যটি বসন্ত নামে চৈত্র 1337 সালে কলকাতার নিউ এম্পায়ারে মঞ্চস্থ হয়েছিল। তার আগে শান্তিনিকেতনে বসন্ত উৎসব উপলক্ষে এটি অভিনীত হয়। 1338 সালের আশ্বিনে এটি বিভিন্ন পরিবর্তন সহ বনবাণী গ্রন্থে মুদ্রিত হয়। সব থেকে মজার কথা, এই গানটি দক্ষিণ ভারতীয় সঙ্গীতের অনুসরণে লেখা। সাবিত্রী গোবিন্দন সেই সময় শান্তিনিকেতনে ছিলেন এবং তার অনেক গাওয়া গানে, দক্ষিণী গানের সুরে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন। বেদনাথী ভাষায় তার মধ্যে অন্যতম। আমার মনে হয় আমাদের অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে, আর একটা কি দুটো গান হতে পারে। তোমরা কি গান করবে? আমরা শেষ গানটা গাইছি তাহলে, ডুয়েট একটা। হ্যাঁ, আমার মনে হয় সেটা দিয়ে শেষ হবে। আরো অনেক কিছু জানার এবং শোনার বাকি রইল। আবার আমার আমন্ত্রণ রইল তোমাদের এখানে আসার, এবং তোমার মা মনার কাছেও আমার অনুরোধ রইল। আমার আড্ডাঘরে অবশ্যই তিনি যদি একদিন আসেন
তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো এবং অনেক কিছু শুনতে পারবো। আমার অনুরোধ রইল ওনার। সৌরভ, তোমার কাছে আমার অনুরোধ রইল, এবং তুমি ইংরাজি যে অনুবাদগুলো করছো এরকম আরো বেশ কিছু অনুবাদ করো, আমার আড্ডা ঘরে এসো, আবার সেই অনুবাদগুলো কিছু শোনাও। সুস্মিতাকে তো আমার বলাই আছে, সুস্মিতা নিশ্চয়ই আসবে। সুস্মিতার আজকে গলা খারাপ, কিন্তু বারবার করে ও বলছে, কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারিনি গলার কোনো সমস্যা আছে। কিন্তু যাই হোক, আবার গলা ঠিক হলে আবার এসো, আবার আমরা অনুষ্ঠান শুনবো। আমার মনে হয় আরো ভালোভাবে আরো কিছু আমরা নতুন ভাবে ভাবতে পারি। তোমাদের অনুষ্ঠান কিন্তু প্রায় 200 লোকের কাছে পৌঁছে গেছে। এবং আজকের অনুষ্ঠান আমাদের এই গানটি দিয়ে শেষ হবে। আবার আসবো, আবার গল্প হবে, আবার গান হবে, আবার আড্ডা হবে, এবং আরো অনেক তথ্য আমরা জানবো, আরো অনেক তথ্য আলোচনা করব। এবার আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গান। গানটা লিখেছি শ্যামা নৃত্যনাট্যের গান, প্রেমের জোয়ারে ভাষা বিলম্বনে। একদম আজকের বিশেষ দিনের বিশেষ গান। প্রেমের জোয়ারে ভাষা বিলম্বনে বাদল ফুলে নাও 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 নাও, ভুলিব ভাবনা পেছনে যাবো না, তুলে নাও 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 নাও। প্রেমের জোয়ারে ভাষা বিলম্বনে বাদল ফুলে নাও 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 নাও, ভুলিব ভাবনা পেছনে যাবো না, তুলে নাও 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 নাও। তোমার পবনে আনন্দ তুলিল, হৃদয় তুলিল, দুলিল তুলিল। তোমার পবনে আনন্দ তুলিল, হৃদয় তুলিল, দুলিল তুলিল। পাবন পাবন প্রেমের জোয়ারে ভাষা বিলম্বনে বাদল ফুলে নাও নাও নাও, ভাবনা পেছনে যাবো না, দাও 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 দাও। বলে না শেষ হয়েও হইল না শেষ। আমাদের অনুষ্ঠানটি কিন্তু আরো রেশ রয়ে গেল। আমরা আবার আসবো, আবার গানে গল্পে আড্ডায় থাকবো, আমরা কোনো নতুন বিষয় নিয়ে হয়তো বসবো। আজকে আমাদের বিষয় রবীন্দ্রনাথের বসন্ত এবং প্রেম। আমাদের পরবর্তী অন্য কোনো বিষয়ে আমরা আসবো এবং আরো অনেক তথ্য আমরা আলোচনা করব, অনেক গান শুনবো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি। সকলকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা, শুভেচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি।